বঙ্গরন্ধনের আজকের রেসিপি বাটা মাছের ঝোল। এটা একদম ঘরোয়া পদ্ধতিতে হবে আর একদম ঝোলটা সিম্পল পদ্ধতিতেই হবে। আর এই ঝোলটা গরম ভাতের সাথে দুপুরবেলায় খেতে দুর্দান্ত লাগবে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি স্বর্ণ, আপনারা দেখছেন বঙ্গরন্ধন চ্যানেল। আর বঙ্গরন্ধন চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে আমি বাটা মাছগুলো বাজার থেকে ভালো করে বেছে নিয়ে চলে এসেছি এবং সেটা বাড়িতে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ধোয়ার সময় আপনারা কানকোগুলো ফেলে দিতেও পারেন অথবা রেখে দিতেও পারেন। এবার ভালো করে ধোয়া হয়ে গেলে এর মধ্যে আমি নুন, হলুদ আর সামান্য সাদা তেল দিয়ে ম্যারিনেশন করে রেখে দেবো 5-6 মিনিটের জন্য। এবার আমি এখানে 6 পিস মতো বাটা মাছ নিয়েছি। এবার আপনারা এটা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন। যেহেতু এটা একদম বাড়িতে হবে ঘরোয়া পদ্ধতিতে পাতলা ঝোল, তার জন্য আমি এখানে আলুর পরিমাণ আর যে পটলটা নেব তার পরিমাণগুলো আমি এখানে বললাম না। আপনারা এটা আপনাদের আন্দাজ মতো করে নিয়ে নেবেন। আমি এখানে আলুটা যেরকমভাবে কাটছি ঠিক আপনারা ঠিক সেরকমভাবেই কেটে নিতে হবে। কাটার পর আলুটা জলের মধ্যে দিয়ে রেখে দিতে হবে যাতে আলুর কালচে ভাবটা যাতে না পড়ে যায়। চলুন আলুটা কাটা হয়ে যাক ততক্ষণ। আচ্ছা, বলে রাখি, এই যে আলুটা আমি যেরকমভাবে কাটছি আপনারা এরকমভাবে না কেটেও আপনারা চৌকো চৌকো করেও কিন্তু কাটতে পারেন। আলুটা কাটা হয়ে গেলে জলের মধ্যে এরকম ডুবিয়ে দিন। এবার পটলগুলো কেটে নিতে হবে। আমি যেরকম দেখাচ্ছি ঠিক এরকমভাবে পটলগুলো কাটতে হবে, মানে মাঝখান থেকে দু ফালি। এবার আমি এখানে 4 পিস পটল নিয়েছি। এবার চেষ্টা করবেন হচ্ছে একটু কম পরিমাণে পটলটা নেওয়ার, বেশি হয়ে গেলে পটলের টেস্ট চলে আসবে, খেতে অতটা ভালো লাগবে না। এবার পটলগুলো হয়ে গেলেও সেই জলের মধ্যে চুবিয়ে দিতে হবে যাতে পটলের যে কোয়াশটা আছে সেটা যেন কালচে ভাব না হয়ে যায়, তার জন্য। আপনাদেরকে কড়াতে এমন পরিমাণে তেল নিতে হবে যাতে আলুটা ভাজা হয়ে যায় আর যে তেলটা পড়ে থাকবে ওই তেলটা দিয়ে যেন পটলটা ভাজা হয়ে যায় আর যেন কোনো তেল না বাঁচে। ঠিক সেই রকম পরিমাণ আপনারা তেল নিয়ে নিন। তারপর আলু আর পটলগুলো এক এক করে ভেজে নিন। আমি এখানে আলুটা দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। তেলটা যখন মিডিয়াম গরম হবে তখন আপনারা এখানে আলুগুলো দিয়ে দিন। এবার আলুগুলো হালকা করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে দেবো। এবার এটা আপনারা আগেও দিতে পারেন অথবা পরেও দিতে পারেন। অ্যাকচুয়ালি দিলেটা কী হয়, কালারটা খুব সুন্দর হয়, তার জন্য আমি এখানে পরে ব্যবহার করলাম। এবার এটা আপনারা নিজস্ব মত অনুযায়ী করবেন। এই আলুটা মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে চাপা দিয়ে দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। যতক্ষণ আলুটা ভালো করে ভাজা হচ্ছে ততক্ষণ আমি এখানে একটা পেস্ট বানিয়ে নেবো। তার জন্য আমি এখানে নিয়েছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ কালো সর্ষে আর 4-5টা শুকনো লঙ্কা। এবার এটা জল দিয়ে 2-3 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিতে হবে। আর এটা একদম কিন্তু ভালো করে পেস্ট করতে হবে। আর চেষ্টা করবেন যেন এটা শিলনোড়াতে করার। এবার এটা আমি শিলনোড়াতে ভালো করে পেস্ট করে নেবো। আসলে কী হয় জানেন, শিলনোড়াতে পেস্ট করলে একটা আলাদা ফ্লেভার আসে যেটা মিক্সি মেশিনে দিয়ে করলে আসে না। এবার আমি চেষ্টা করি ম্যাক্সিমাম টাইম শিলনোড়া দিয়েই করার। পরিমাণ বেশি হয়ে গেলে তখন আমি সেটা মিক্সি মেশিনে চলে যাই। এবার এটা আমি ভালো করে পেস্ট করে নেবো যেন কোনো দানা দানা ভাব যেন না থাকে। আলুর কালারটা যখন এরকম চলে আসবে তখন বুঝে যাবেন যে আলুটা একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি একটা আলাদা পাত্রে তুলে নেব। এবার পটলগুলো ভেজে নেবো। ওই যে আলু ভেজে রাখা তেলের মধ্যেই পটলগুলো আমি এখানে দিয়ে দিলাম। এবার পটলগুলো দেওয়ার সময় কিন্তু ওভেনটা একদম হাই করে রেখে দেবে। এবার পটলগুলো দিয়েই আমি কড়ার মধ্যে নুন হলুদটা দিয়ে মাখিয়ে নেবো তেলের সাথেই, যাতে এর ফ্লেভারটা আরও ভালো আসে আর কালারটাও যেন দুর্দান্ত হয়। চলুন এবার পটলটাও ভালো করে ভাজা ভাজা করে নিই। পটলটা প্রায় 80% মতো ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এটা আমি আলাদা পাত্রে তুলে নেব। দেখুন কোনো কিন্তু তেল বেঁচে নেই।
এবার ওই কড়ার মধ্যেই আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম। এবার এটা আপনারা সম্পূর্ণ সর্ষের তেল দিয়েও বানাতে পারেন, কিন্তু আমি এখানে সাদা তেল আর সামান্য পরিমাণে সর্ষের তেলটা দেবো, যাতে সর্ষের তেলে যেন ঝাঁঝালো ফ্লেভারটাও থাকে, যেহেতু এর মধ্যে সর্ষে থাকছি, আর একদম যেন উগ্র ভাবটাও যেন না থাকে। কড়াতে মাছ দেওয়ার আগে কিন্তু তেলটা একদম ভালো করে গরম করে নিতে হবে, নাহলে কিন্তু মাছ কড়ার গায়ে লেগে যেতে পারে। দেখুন, যখন বুঝবেন যে তেল থেকে এরকম ধোঁয়া বেরোচ্ছে, তখনই আপনারা মাছগুলো দিয়ে দেবেন। আমি এই মাছগুলো দিয়ে দিলাম। এবার মাছগুলো ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। মাছগুলো ভাজার সময় কিন্তু বারবার নাড়াচাড়া করলে চলবে না, এতে কি হয় মাছ কিন্তু ভেঙে যেতে পারে। এবার হালকা হাতে মাছগুলো এদিক ওদিক করে পাল্টে পাল্টে ভেজে নেবো। এতে করে দুদিকটা যাতে সমান করে ভাজা থাকে, যেন কোনো দিকটায় কাঁচা ভাবটা যেন বেশি না থাকে। দেখুন, আমার মাছ ভাজা পুরো কমপ্লিট, একদম কড়া করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো নামিয়ে নেবো। মাছগুলো ভাজা হয়ে গেলে এবার বাকি মাছগুলো আমি ভেজে নেবো। আর হ্যাঁ, চেষ্টা করবেন যেন একসাথে সব মাছ যেন না ভাজার, অল্প অল্প করে ভাজবেন। এতে কী হবে, মাছগুলো একে অপরের গায়ে লেগে যাবে না আর গোটা গোটা থাকবে। এবার আপনারা চেষ্টা করলেন কড়া করে না ভেজেও হালকা করেও ভাজতে পারেন, সেটা এবার আপনাদের ইচ্ছা। চলুন, এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এটা আমি আলাদা পাত্রে নামিয়ে নেবো। এবার ওই মাছ ভেজে রাখা তেলের মধ্যেই আমি এখানে দিয়ে দিলাম কালো জিরে, আর দিয়ে দেবো হচ্ছে গোটা জিরে। এবার এটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। এবার এটাকে হালকা করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে এর মধ্যে থেকে সুন্দর একটা ফ্লেভার বেরোয়। এবার যখন দেখবেন একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, তখন আপনি এখানে কুচিয়ে রাখা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবেন। নিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে এবং ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। যখন দেখবেন পেঁয়াজের কালারটা বাদামি হয়ে এসছে, তখন আপনারা এখানে 1 চামচ মতো আদা রসুন পেস্ট দিয়ে দেবেন। আপনারা চেষ্টা করবেন যেন বাড়িতে বানানো আদা রসুন পেস্ট ব্যবহার করা হয়, ওই রেডিমেড যেন ব্যবহার না করে, তাহলে কিন্তু টেস্ট অতটা ভালো আসে না। আদা রসুন পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যেন পুরো ভালো করে ভাজা ভাজা হয়ে যায়। এতে কী হবে, আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকবে সেটা চলে যাবে, আর সুন্দর একটা ফ্লেভার আসবে। আর যদি আপনাদের মনে হয় তেলের পরিমাণটা কমে গেছে, তাহলে আপনারা কিন্তু আলাদা করে তেল অ্যাড করতে পারেন, যেরকম আমি করেছি। এবার এটা ম্যান্ডেটরি নয়, আপনার যদি মনে হয় তবেই দেবেন, না হলে নয়। এবার এটা ভালো করে ভাজা ভাজা করে নিন। যখন দেখবেন আদা রসুনটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, তখন আপনারা এখানে টমেটো দিয়ে দেবেন। আমি এখানে দুটো কেটে রাখা টমেটো দিয়েছি, আর টমেটোর পিসগুলো একটু বড় বড় রেখে দিয়েছি, একদম কুচিয়ে রাখবেন না, একটু বড় বড় করে রাখবেন, এতে ফ্লেভারটা আরও ভালো থাকবে আর খেতেও ভালো লাগবে। এবার এই যে টেস্টটা, এই টেস্টটা একটু হবে হালকা টক টক। ওই জন্য এখানে ব্যালেন্স করার জন্য কোনো রকম চিনি দেবেন না বা মিষ্টি জাতীয় কোনো জিনিস দেবেন না। এবার টমেটো যখন হালকা জাস্ট গলে যাবে, তখন এর মধ্যে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন, এবার এটা আপনারা সম্পূর্ণ আন্দাজ মতো করে দেবেন, কীরকম কী খাবেন সেই বুঝে। দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নিতে হবে, যাতে মশলাটা যেন কষা কষা হয়ে যায়। টমেটোটা একদম ঘাঁটা ঘাঁটা করে ফেলবেন না, যেন টমেটোটা গোটা গোটা থাকে, সেরকম বুঝে আপনারা একটু নাড়াচাড়া করবেন। এবার আপনারা এখানে 1 কাপ থেকে 2 কাপ মতো সামান্য পরিমাণে জল ব্যবহার করবেন। এতে কী হয়, মশলাটা যাতে পুড়ে যাবে না। নিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে, আর তাহলে কী হবে, এটা একটু অনেক গ্রেভি গ্রেভি ভাবটা চলে আসবে। যখন ঝোলটা সামান্য পরিমাণে একটু গাঢ় হয়ে যাবে, তখন আপনি এখানে বেটে রাখা পেস্টটা দিয়ে দেবেন, আর পেস্টটা ধুয়ে দিয়ে দেবেন যে বাটিতে রেখেছেন সেই বাটিটা। পেস্টটা দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যেন একটু কষা কষা হয়ে যায়।
সেই মতো করে আপনার মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করবেন, হাই ফ্লেমে দেবেন না, মিডিয়াম ফ্লেমে করতে হবে। দেখুন গ্রেভির কালারটা কীরকম চলে এসছে। আপনাদেরকে ঠিক এরকমভাবে নিয়ে চলে আসতে হবে, আর আস্তে আস্তে করতে হবে রান্নাটা মিডিয়াম ফ্লেমে। মাঝে মাঝে আপনারা একটু নাড়াচাড়া করে দেবেন, যাতে নিচে ধরে না যায়, সেটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তার জন্য মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেবেন। মশলাটা কষাতে কষাতে যখন দেখবেন ঠিক এরকমই চলে এসছে, মানে আর জল শুকিয়ে গেছে, তখন আপনারা এখানে ভেজে রাখা আলু আর পটলগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবেন। আলু পটলগুলো দিয়ে দেওয়ার পর মশলাগুলো আলু পটলের গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এই ক্ষেত্রে কিন্তু ওভেনটা একদম লো করে দেবেন, মিডিয়াম করারও দরকার নেই, একদম লো করে দেবেন। যখন মশলাটা ভালো করে মাখানো হয়ে যাবে, তখন আপনারা এখানে জল দিয়ে দেবেন। এবার জলের পরিমাণটা ঠিক আপনারা এরকমভাবেই দেবেন, যাতে আলু আর পটলগুলো যেন ভালো করে ডুবে যায়, ঠিক এরকমভাবে, যেহেতু এটা ঝোল ঝোল রান্না হবে তার জন্য। আর জল দিয়ে দেওয়ার পর ওভেনটা কিন্তু একদম হাই ফ্লেমে করে দেবেন, যেহেতু আলুগুলো ভালো করে প্রায় 80-90% সিদ্ধ হয়ে গেছে, পটলগুলো 80% সিদ্ধ হয়ে গেছে। তো এই ক্ষেত্রে ওভেনটা একদম হাই ফ্লেমে করে দেবেন, যাতে ভালো করে ফোটে। ওভেনটা হাই করে দিয়ে এবার এটা আমি 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিয়েছি। দেখুন কীরকম ফুটছে, ঠিক আপনাদেরকে এরকমই ফোটাতে হবে, মানে ওভেনটা একদম হাই রেখে দিতে হবে। সবজিগুলো ভালো করে ফুটিয়ে নেওয়ার পর আমি এখানে মাছগুলো দিয়ে দিলাম। এবার মাছগুলো দিয়ে দেওয়ার পর ওভেনটা কিন্তু একদম মিডিয়াম ফ্লেমে করে দেবেন, নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। এবার এই মাছগুলো দিয়ে দেওয়ার পর বেশি নাড়াচাড়া করার কোনো দরকার নেই, শুধু মাছগুলোর ওপরে একটু ঝোল দিয়ে দেবেন। এবার আপনারা একটু টেস্ট করে নেবেন নুনটা ঠিকঠাক আছে কিনা, যদি মনে হয় নুনের পরিমাণটা কম আছে তাহলে একটু নুন দিয়ে দেবেন, যেহেতু এর টেস্টটা হবে একটু টক টক ফ্লেভারের। এবার আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন, আর এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর রেসিপিটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করবেন, আর নিজেদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। চলুন আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। রান্না আমার একদম কমপ্লিট। নামানোর আগে আমি একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। এবার এটা আমি একটা আলাদা পাত্রে নামিয়ে নেবো।